নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সেই বিখ্যাত একটা শ্যামা সঙ্গীত আছে না, পান্নালাল ভট্টাচার্যের গলায়, আপনারা সবাই শুনেছেন। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। ঠিকই তো, বঙ্গবাসীর কোনো দোষ নেই। বঙ্গবাসী সাদরে বঙ্গেশ্বরীকে ক্ষমতায় বসিয়েছিলেন আজ থেকে 14 বছর আগে। অনেক প্রত্যাশা ছিল যে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমতায় এসেছেন, স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই। মানুষ বিশ্বাস করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাম বিরোধী একজন আপসহীন নেত্রী, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজ গুণেই সেটা প্রমাণ করেছিলেন। এবং মানুষ ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদি অকৃত্রিম সিপিএম বিরোধিতাকে সমর্থন করেছিল এবং 34 বছরের বাম শাসনের অবসান একমাত্র মমতাই যে ঘটাতে পারে, এই বিশ্বাস কিন্তু বাঙালির মনে ধীরে ধীরে স্থায়ী হয়েছিল। কংগ্রেসের অনেক নেতাই কলকে পায়নি। তাদের বাম বিরোধী হুঙ্কার আন্দোলনকে লোকে বলতো লোক দেখানো। অনেককে তারা বলতেন তরমুজ, উপরটা সবুজ ভিতরটা লাল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম সিপিএম বিরোধিতা নিয়ে বাঙালির কিন্তু কোনো সন্দেহ ছিল না। এবং অতি বড় বামপন্থী সমর্থকও বলতেন যে আমাদের যদি কেউ ক্ষমতা থেকে হটাতে পারে সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছিলেন। তারপর 14 বছর আমরা কি পেলাম? আজ যদি একটা হিসাব করা যায়, তাতে কি পেলাম আর কি হারালাম, এটা যদি আমরা দেখি তাহলে আমাদের হারানোর জায়গাটা অনেক বেশি। কি পেলাম? পেলাম হচ্ছে ডোল পলিটিক্সকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া। বোধহয় 94টা সামাজিক প্রকল্প আছে এই সরকারের। সেই সামাজিক প্রকল্পকে ভিত্তি করে একটা বেনিফিশিয়ারি ক্লাস তৈরি হয়েছে। তারা সবুজ সাথী পায়, তারা কন্যাশ্রী পায়, তারা বার্ধক্য ভাতা পায়, তারা লক্ষ্মীর ভান্ডার পায়। আমি দেখুন, একটা কল্যাণব্রতী রাষ্ট্রে সরকারের দায়িত্ব হচ্ছে লাইনের একদম শেষে দাঁড়ানো মানুষটার পাশে সহায়তা পৌঁছে দেয়। এর মধ্যে কোনো অন্যায় নেই। আমি কন্যাশ্রীর সমর্থক, আমি লক্ষ্মীর ভান্ডারের সমর্থক। প্রথম থেকে আমি আর এই অবস্থান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু শুধু কন্যাশ্রীর প্রকল্প চালাবার জন্য অন্য উন্নয়নের প্রকল্প যদি থমকে যায়, সেটাকেও তো সমর্থন করা যায় না। অন্য উন্নয়নের প্রকল্প থমকে গেলে স্থায়ী সম্পদ তৈরি হবে না। পরিকাঠামোর বেহাল দশা। এই রাজ্যের রাস্তাঘাটের কি অবস্থা আপনারা জানেন। শোনা যায় ঠিকাদাররা কাজ করে পয়সা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে। 2026-এর ভোটের আগে সরকার অবশ্যই কন্যাশ্রীর বরাদ্দ বৃদ্ধি করবে, হয়তো 500 টাকা করে দেবে আরো। তার জন্য বিপুল অর্থের সংস্থান করতে হবে। সরকারের ভাঁড়ে মাভাবাড়ি অবস্থা। তাহলে বিভিন্ন দপ্তরের বাজেটের কাটছাট করা হবে আর বাজার থেকে ঋণ নেওয়া হবে। এখনই তো প্রায় 6 লক্ষ কোটি টাকার উপর ঋণ। তাহলে যে শিশু ভূমিষ্ঠ হলো আজকে, তার মাথায় ঠিক কত টাকার ঋণের বোঝা? অনেকে বলেন 58,000 টাকা। আমি ঠিক বলতে পারবো না। অর্থনীতিবিদ যারা এইসব নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানাবেন বা জানিয়েছেন যে যে শিশু আজকে ভূমিষ্ঠ হলো সে কত টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে এই পৃথিবীতে এলো। তাহলে আমরা ঋণের বোঝায় নুবছ, হারালাম অনেক কিছু। 2 লক্ষ কোটি টাকার দেনা 11 সালে রাজ্যের মাথায় ছিল, সেটা বেড়ে গেল 6 লক্ষ কোটি টাকা। 2, হ্যাঁ আপনি বলতে পারেন পেয়েছে কি? বহুবিধ সামাজিক প্রকল্প, তার মধ্যে 2-1টা আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। এটা অবশ্যই প্রাপ্তি। বামেরা এই ধরনের প্রকল্পের কথা ভেবে দেখেনি।
মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার জন্য তার অবশ্যই প্রশংসা প্রাপ্য। কিন্তু এইগুলো চালাতে গিয়ে অন্য জায়গাগুলো তো বঞ্চিত হচ্ছে, অগ্রাধিকার নেই, সেটা ক্ষতি, এটা আমরা হারালাম। 2, সিঙ্গুরের টাটাকে তাড়ানো হয়েছিল, টাটার কারখানার যে পরিকাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তারপরে সর্ষের চাষ শুরু হলো। টাটা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিল, সম্প্রতি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ওই 776 কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্লাস ইন্টারেস্ট রাজ্য সরকারকে দিতে হবে। তাহলে টাটার চলে যাওয়া পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেওয়া। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে দেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের 0.6%, 1%-এর কম। যদিও রাজ্য সরকার দাবি করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে। দেশের মধ্যে বিনিয়োগের প্রস্তাবে পশ্চিমবঙ্গ চতুর্থ, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে প্রথম 10-12টা রাজ্যের মধ্যে নেই। অর্থাৎ শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গে আগামী দিনে আদৌ হবে কিনা সে নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন আছে। বুদ্ধদেব বাবু শুরু করেছিলেন, চেষ্টা করেছিলেন, অনেক দিনের স্থিতিজাট্য ভেঙে নতুন কিছু করার চেষ্টা করেছিলেন। বাম শরিকরা, সিপিএম, ট্রেড ইউনিয়ন তাকে পদে পদে বাধা দিয়েছে, তাও তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু তারপর 14 বছর শিল্পে বন্ধা দশা, নেই কলকারখানা, নেই চাকরি, নেই কর্মসংস্থান, নেই। সেই জন্যই তো এত পরিযায়ী শ্রমিকের রাজ্য থেকে বাইরে যায়। সংখ্যাটা সরকারিভাবে 22 লাখ হলে অনেকে বলেন সেটা 50 লক্ষের কাছাকাছি। তাই শিল্প সম্ভাবনা আমরা হারালাম এই 14 বছরে, যা ক্ষতি হলো। 3, শিক্ষা সংস্কৃতি আমাদের একটা গর্ব ছিল। এখন শিক্ষক অশিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায় কোর্টের নির্দেশে, আর 17 রকম দুর্নীতি করে চাকরি দেয় এসএসসি। সুবল সোরেন নামে 35 বছর বয়সী যুবকই বলবো, অকালে ঝরে গেল। কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে। তার 2 বছরের শিশুর কান্না, তার স্ত্রীর আছাড়ি পিছাড়ি কান্না আমাদেরকে আন্দোলিত করে না। আমরা কি এর প্রতিকার চাই না? আমরা কি ওই পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এই দুর্বৃত্তরাজের অবসান যাতে হয় তার জন্য সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার কি আমরা প্রয়োগ করব না? যারা শিক্ষার মূলে কুঠারাঘাত করেছে, যারা শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছে, তাদের অন্যায়ের প্রতিবাদ তো গণতান্ত্রিক পদ্ধতিতে করা আমাদের কর্তব্য। আরজি করে তিলোত্তমার ধর্ষণ ও খুনের বছর পেরিয়ে গেল, বিচার অধরা। আমরা কি চাই না প্রকৃত দোষীরা ধরা পড়ুক, এবং যারা দোষীদের বাঁচালেন, নেপথ্যে থেকে প্রমাণ লোপাটের জন্য ইনস্ট্রাকশন দিলেন, তাদের নাম পরিচয় মানুষ তো জানতে চায়। এই অনাচারের, এই অবিচারের নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে কি আমরা গর্জে উঠব না? গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করব না? এগুলো সব হারালাম। শিক্ষা হারালাম, শিল্প হারালাম, মাতৃশক্তি সরকারি হসপিটালে ধর্ষিতা নিহত হলেন, কসবা ল কলেজে এক মাতৃশক্তি ধর্ষণের শিকার হলেন, পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করে।
শিক্ষকদের উপর পুলিশ লাঠি চালায়, আর কোনো সময় ছাত্র নির্বাচনের সময় পুলিশ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে বাঁচতে টেবিলের তলায় মুখ লুকোয়। হিন্দোল বলে একটি ছেলেকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে লুকআউট নোটিশের মাধ্যমে পুলিশ গ্রেপ্তার করে। আবার এই রাজ্যে ঘটে চলা অনাচারের ক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা নেই, নীরব দর্শক। লুকআউট নোটিশ জারি করে হিন্দোলকে গ্রেপ্তার করতে হয়, আর ছোটবাবুর বুজুম প্লেন বিনয় মিশ্র নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে বহাল তবিয়তে থাকে। এ রাজ্যের পুলিশকে শাসক দলের নেতার জন্মদিনে কেক কাটতে দেখা যায়। তাই আইনের শাসন এখানে নেই, শাসকের আইন আছে, এই কথা যারা বলেন তারা কি খুব ভুল বলেন? পঞ্চায়েত নির্বাচনে রক্তের হোলি খেলা হয়, মায়ের কোল শূন্য হয়। অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশন রাজ্যের হাইকোর্টের ভৎসনার মুখে পড়েও নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। গন্ডারের চামড়ার থেকেও মোটা হচ্ছে এদের চামড়া, এতটাই তারা অনুপ্রাণিত এবং গৃহপালিত। মাননীয়ার প্রথম দফায় মীরা পান্ডে রাজ্যের নির্বাচন কমিশনার ছিল। একজন স্টেট ইলেকশন কমিশনার আইনের ক্ষমতা প্রয়োগ করে কতদূর যেতে পারেন সুষ্ঠু অবাধ নির্বাচনকে নিশ্চিত করার জন্য, এই নিদর্শন আমাদের আছে। কিন্তু তারপর কি দেখেছি আমরা? সব অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের রাজ্য নির্বাচন কমিশনের মাথায় বসানো হচ্ছে। তাহলে স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের উৎসব তো এখানে হলো না, এখানে হলো ভোট চুরি, জেতা প্রার্থীকে হারিয়ে দেওয়া, 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা, বিরোধী দলের এজেন্টদের শাসানি হুমকি দেওয়া। 15 বছর ধরে এই ট্র্যাডিশন চলছে, বন্ধ হবে কিনা জানি না। এগুলো আমরা হারালাম, গণতান্ত্রিক ঐতিহ্যকে হারালাম। আরে বাম জমানো পঞ্চায়েত নির্বাচনে, কলকাতা পুরসভায় 9 দশক একটা নির্বাচনে কি হয়েছিল আমরা জানি, কিন্তু এই সার্বিক অবক্ষয় বামেদের জমানাতেও ছিল না। বামেদের অবক্ষয়ের শুরু 95-96 পর থেকে, তারপর সেটা একেবারে সম্পূর্ণতা লাভ করে যখন তারা ক্ষমতা থেকে সরে যায়। কিন্তু তৃণমূল জমানার প্রথম থেকেই এই সার্বিক নৈরাজ্য, তাই এই ঐতিহ্যগুলো আমরা হারালাম। প্রাপ্তিযোগ তো কিছুই নয়, সামাজিক প্রকল্প তার মধ্যে বেশ কয়েকটি ভালো, কিন্তু অপ্রাপ্তি এই 15 বছরের সব ক্ষেত্রে, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, স্থানীয় স্তরের নির্বাচন, নাগরিকদের সুরক্ষা, মাতৃশক্তির সম্মান। প্রতিবেদন দীর্ঘ করব না, এখন তো নতুন জিগির উঠেছে বাংলা ভাষা আক্রান্ত ভাষা সন্ত্রাস। কিন্তু বীরভূমের বাঘ যেভাবে একজন পুলিশ কর্মীকে ফোন করে তার পরিবারের মাতৃশক্তিকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগাল দিলেন, তারপর তাকেই যখন আবার পুনর্বাসন দেয়া হয় সসম্মানে, তখন মনে হয় যে ধরনী দ্বিধাহ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলা ভাষার রক্ষকদের মুখে যে আমরা বাংলা ভাষা শুনি, তাতে ভাষাকে নিয়ে যে কত বড় অন্যায় আর অবিচার চলছে সেটা কি আর বলে দিতে হয়? আর সবথেকে যেটা অবনমন হয়েছে, বাঙালি বুদ্ধিজীবীদের একেবারে তৃণজীবী হয়ে যাওয়া। বাঙালি মনীষা, বাঙালি বুদ্ধিজীবীদের একটা স্থান ছিল সমাজে, তারা কিছু বললে মানুষ সেটাকে গুরুত্ব দিয়ে বুঝতেন, শুনতেন। সবসময় সব মতের সঙ্গে সহমত হতেন না, কিন্তু শুনতেন।
শেষ আলোকবর্তিকা ছিলেন শঙ্খবাবু। তিনি চলে যাওয়ার পরে চতুর্দিকে এখন অন্ধকার, এক অদ্ভুত আধার এসেছে এই পৃথিবীতে। আর কোনো বুদ্ধিজীবী নেই, সব তৃণজীবী বা তৃণভোজী। শুধু কলাটা মূলটা যদি জোগাড় হয়, যদি বঙ্গেশ্বরীর আশীর্বাদ পাওয়া যায়, সেটাই ছিল জীবনের মুখ্য লাভ। তার জন্য বিবেক বুদ্ধিকে মহিষী নারীর পাদপদ্মে সমর্থন করে বাকি সবাইয়ের সঙ্গে হুক্কা হুয়া করে সমবেত বৃন্দগানে সামিল হতেও তাদের দ্বিধা হয় না, তারা মনস্তাপেও ভোগেন না। এই 14 বছরে এটা আমাদের বোধহয় সব থেকে বড় শিক্ষা, যে বুদ্ধিজীবীরা তৃণজীবী হয়ে যায়। কিন্তু এত কিছু পরেও বঙ্গেশ্বরী কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তীব্র মেরুকরণ, 25,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, তাদের 2-1 জনের অকালে চলে যাওয়া, প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে দাঁড়িয়েও বঙ্গেশ্বরীর একের পর এক তুগুলোকে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের সঙ্গে চ্যালেঞ্জ, মানি না, মানব না, অমিত শাহের দালাল। বোঝা যাচ্ছে কোথায় বোধহয় পায়ের তলার জমিটা সরে যাচ্ছে, বুঝতে পারছেন? অনুপ্রাণিত গৃহপালিত ওনার যে ক্লোজ সার্কেল, তারা কি তাকে বাস্তবটাকে বোঝায়, অবহিত করে? যদি তাকে সুপরামর্শ দিত তার স্পিন ডক্টরসরা, তাহলে অন্তত নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই যুদ্ধংদেহী মেজাজ দেখাতেন না বঙ্গেশ্বরী। আসলে এটা পশ্চিমবঙ্গে কি চলছে জানেন? ইংরেজিতে বলা যায় যে লাল বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে একটা থমথমে অবস্থা। দেখুন, কোন দলের সমর্থকরা সেই দলকে ক্ষমতায় আনেও না, ক্ষমতা থেকে সরায় না। ক্ষমতার পরিবর্তন করে সাইলেন্ট মেজরিটি বা সাধারণ মানুষ। তারা কিন্তু মনে মনে প্রস্তুতি নিয়েছেন, মুখে কিচ্ছু বলছেন না, চুপ করে সহ্য করছেন। কিন্তু সহ্যের একটা সীমা থাকে। তাই আমি শিরোনাম দিয়েছি, সখাত সলিলে ডোবার সময় বোধহয় আসন্ন বঙ্গেশ্বরী। তিনি সেটা বুঝতে পারছেন কিনা আমি জানি না। আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে অপ্রিয় কথা, অপ্রিয় সত্য শাসক কখনো বুঝতে চান না, এবং অপ্রিয় সত্য তাদেরকে বলার মতো হিম্মত স্পিন ডক্টরসদের থাকে না। এটাই বোধহয় বঙ্গেশ্বরীর সব থেকে বড় অসুবিধা। তিনি কারোর পরামর্শ শোনেন না। তিনি ভাবেন তিনি যা বলছেন, তিনি যা ভাবছেন সেটাই সত্যি। কিন্তু সখাত সলিলে তিনি যে ডুবতে পারেন বা ডুবতে চলেছেন, এই আন্দাজ এখনো বঙ্গেশ্বরীর